হাওড়ে বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ ৬১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুপুরে সুনামগঞ্জ সদর থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক ফারুক আহমেদ। মামলার অভিযোগে বলা হয়, হাওড়ে বাঁধ নির্মাণে অভিযুক্তরা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেন। সম্প্রতি সুনামগঞ্জে হাওড়ের বাঁধ ভেঙে প্লাবিত হয় বহু গ্রাম, বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। এরপরই বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে। তখন থেকে দোষীদের বিচারের দাবিতে আন্দোলন করে আসছে স্থানীয়রা। এক মাস পরও নিজ ভিটায় ফিরতে পারেননি রাঙামাটির লংগদুতে আগুন সহিংসতার শিকার অনেক মানুষ। তাদের কারো রাত কাটে বিহার মন্দিরে, কারো বা স্কুলে, আর খাদ্য সংকট তো লেগেই আছে। পয়লা জুন খাগড়াছড়ি দীঘিনালা সড়কের ৪ কিলোমিটার এলাকায় উদ্ধার করা হয় যুবলীগ নেতা নুরুল ইসলামের মরদেহ। পরদিন মরদেহ নিয়ে মিছিলের সময় আগুন দেওয়া হয় লংগদুর তিনটিলা পাড়া এবং মানিকজোড় ছড়ায় পাহাড়িদের বাড়িঘরে। পুড়ে যায় ২১২টি বসতঘর। মারা যান এক চাকমা বৃদ্ধা। ক্ষতিগ্রস্তদের অনেকে এখনো কাটাচ্ছেন মানবেতর জীবন। জ্বালাই দিছে, বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই, কোনো কিছু থবার নেই, ফাতিলে নেই, তা কেন করি আমি খানা দানা খাইও। বর্তমানে খুব মানবেতর জীবন যাপন করছি, অনেকে স্কুলে, অনেকে কিয়াংয়ের মধ্যে, আর আমরা এখনো এমনিতে পরে আসি। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঘটনাস্থল পরিদর্শন করেন, কিন্তু দেয়া হয়নি পর্যাপ্ত সহায়তা দাবি পাহাড়িদের। থাকি আগে বাড়ি নাই, গরবারে কিছু নাই, কিছু মধ্যে থাকে, কিয়ংয়ের মধ্যে থাকে, এর মধ্যে থাকে, স্কুলের মধ্যে থাকে, এইভাবে থাকতেছি আর কি। ২৯ জুন পার্বত্য জেলা পরিষদ প্রতিটি পরিবারকে ৫,০০০ টাকা এবং ৩০ কেজি চাল দেয়। আমি মনে করি সেটা সম্মানের চাইতে অসম্মান করা হচ্ছে, কারণ একজনের বাড়িঘর ১০ লক্ষ টাকা পড়ে গেছে, এখানে যদি আপনি ২০ কেজি চাল ১,০০০ টাকা দেন, তাহলে এটা অপমান করা হচ্ছে না? সরকারের একটা কর্মসূচি জানতে চায়, সরকার কিভাবে এদেরকে পুনর্বাসন করবে এই অপেক্ষায় আছে তারা। আগুনের ঘটনায় ২টি মামলা হয়েছে, ১০০রও বেশি আসামির সবাই জামিনে আছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আমি নিরাপদ সড়কের জন্য আন্দোলন করি, আর নিরাপদ স্থাপনার। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যুৎ বিভ্রাটের সমাধান হয়নি ৬ দিনেও। মাটির নিচে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় গেল ২৭ জুন থেকে বিদ্যুৎ নেই হাসপাতালটির শিশু ও অর্থোপেডিক বিভাগে। এছাড়া বহির্বিভাগের কিছু অংশ, চিকিৎসকদের ডরমেটরি এবং নার্সিং ইনস্টিটিউটেও বিদ্যুৎ না থাকায় বেড়েছে ভোগান্তি। প্রচণ্ড গরমে রোগীদের একমাত্র ভরসা হাত পাখার বাতাস, কিন্তু একসময় থেমে আসে তাও। বিভিন্ন রোগে কাতর মানুষের সময় কাটছে তাই চরম কষ্টে। বিদ্যুতের অভাবে বিভিন্ন চিকিৎসা যন্ত্র চালু করতে না পারায় দিন দিন খারাপ হচ্ছে অর্থোপেডিক ওয়ার্ডের রোগীদের অবস্থা। অন্যদিকে আলোর অভাবে দিনের বেলায়ও শিশু ওয়ার্ডে থাকে প্রায় অন্ধকার। গরমে অতিষ্ঠ শিশুদের কান্না লেগে থাকে দিনভর। এর মধ্যেই ২ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে প্রায় ৭০ জন। দুর্ভোগের কারণে হাসপাতাল ছেড়ে গেছে অনেকেই। প্রচন্ড অসুবিধা হচ্ছে, পাশাপাশি ইমার্জেন্সি ওটিতে ইলেকট্রিসিটি না থাকার কারণে আমাদের জীবাণুমুক্তকরণ যে যন্ত্রপাতি আছে সেগুলো চালু হচ্ছে না। ৬ দিনেও সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ। বিদ্যুতের ছটা যদি না থাকে, অনেক যন্ত্রপাতি আছে যেগুলো দিয়ে শিশুদেরকে অবশ্যই তাদেরকে চিকিৎসা দিতে হয়, সেগুলো পর্যন্ত আকাল হয়ে রয়েছে এবং এগুলো কখন আবার ঠিক হবে সেটাও জানা নাই। আমার মনে হয় কর্তৃপক্ষ ইমিডিয়েটলি এই ব্যাপারে স্ট্রিনজিক মেজার নেওয়া উচিত। গণপূর্ত বিভাগের সংযোগ কেবল সংকটের কথাও মেনে নিতে পারছেন না তিনি। কয়েল বা বিদ্যুতের তারের অভাব পড়বে একটা সাব ডিভিশন থাকলে, অথবা যতটুকু কয়েলের বা তারের প্রয়োজন হয় সংযোগ রক্ষার জন্য, এতটুকু তার একটা সাব ডিভিশন যদি রক্ষা করতে না পারে, তাহলে সাব ডিভিশনটা থাকার অর্থ কি সেটা আমি বুঝি না। এর আগে রোববারের মধ্যে বিদ্যুৎ সংকটের সমাধান হতে পারে বলে জানানো হলেও এখন পিডব্লিউডি বলছে সোমবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে ২২ বছর ধরে অচল নাটোর আধুনিক সদর হাসপাতালের জেনারেটর। তেল সরবরাহ না থাকায় এটা বন্ধ রাখা হয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ। তাই বিদ্যুৎ না থাকলে বন্ধ রাখতে হয় ইসিজি, এক্স-রে সহ গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা।
সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে 1995 সালে জেনারেটর দেয়া হয় নাটোর সদর হাসপাতালে। 2-1 মাস চালানো হলেও তেল সরবরাহ না থাকায় পরে বন্ধ রাখা হয় এটি। এরপর আর কখনোই চালু হয়নি সেই জেনারেটর। বিদ্যুৎ চলে গেলে নানা বিড়ম্বনা শুরু হয় হাসপাতালে। বন্ধ রাখতে হয় জরুরি অনেক সেবা কার্যক্রম। গরমে দুর্ভোগের মাত্রা বাড়ে কয়েক গুণ। রোগী, চিকিৎসক, নার্স সবাই এর ভুক্তভোগী। 1 ঘন্টা হলো কারেন্ট নাই, টাকা জমা লিসে লিয়ে বসে আছে, এখনো আমাকে নাম ডাকেনি। আরো কতক্ষণ বসে থাকা লাগবে আমি জানি না। ইলেকট্রিসিটি যদি না থাকে তাহলে 1 নম্বর অপারেশন বন্ধ হয়ে যায়, আমাদের ইসিজি করা যায় না, এক্সরে করা যায় না, প্যাথোলজি সমস্যা, এবং আমাদের ওয়ার্ডে কাজ করতে খুবই সমস্যা। কারেন্ট চলে গেলে জেনারেটর নাই, টর্চ লাইট মেরে অপারেশন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটরটির জ্বালানি খরচ অনেক বেশি। সরকারিভাবে তেল সরবরাহ না থাকলে এটি চালানো সম্ভব নয়। এটা ঘন্টায় 24 লিটার ডিজেল লাগে এটা চালু রাখতে। আমাদের জ্বালানি তেলের কোনো বরাদ্দ সুনির্দিষ্টভাবে না থাকার জন্য এই জেনারেটরটা এখন আর চালু রাখা সম্ভব হচ্ছে না। যদি এটা জ্বালানি তেলের বরাদ্দ পাওয়া যায় তাহলে এই জেনারেটরটা সার্বক্ষণিকভাবে চালু রাখা সম্ভব হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য ছোট আকারের একটি জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে হাসপাতালটিতে। সেটি দিয়ে অপারেশন থিয়েটারের কিছু কাজ করা গেলেও অন্যান্য সেবা দেওয়া সম্ভব হয় না। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর্সেনিক আক্রান্ত রোগী বেড়েছে পাবনার ঈশ্বরদী উপজেলায়। 10 গ্রামে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 350। আগে সরকারি ও বেসরকারিভাবে আর্সেনিক আক্রান্তদের চিকিৎসা দেয়া হলেও প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় 5 বছর ধরে চিকিৎসা সেবাও বন্ধ রয়েছে। পাবনা ঈশ্বরদীতে চরউপুর গ্রামের বাসিন্দা কামরুন নাহার। 25 বছর আগে কামরুন নাহার ও তার স্বামীর শরীরে ধরা পড়ে আর্সেনিক। কয়েক বছর পর মারা যান স্বামী আব্দুল খালেক। ধুকে ধুকে বেঁচে আছেন কামরুন নাহার। কিছুদিন চিকিৎসা মিললেও এখন তা বন্ধ। পাওয়ার ভিতরে ভিটামিন পাইছি, আর অনেক আগে একটা মুলাম দিছিল। এই মুলামটা ব্যবহার করলে দেখে হাতটা একটু নরম থাকতো, কিন্তু ওটা অনেক আগে বন্ধ হয়ে গেছে। ওইটা তো স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই, আয়রন ভিটামিনটাই ওইটার বেশি ট্রিটমেন্ট। তো আমরা এখান থেকে সাপ্লাই দিতাম, আমাদের বই আকারে আমাদের ছিল, আমরা বইয়ের ভিতর ট্রিটমেন্টটা শিডিউলটা লিখে দিতাম, ওরা ওইভাবে আমাদের এখান থেকে ওষুধটা নিয়ে খেত। এখন প্রজেক্টটা শেষ হয়ে গেছে 5-6 বছর আগে। আর্সেনিক মুক্ত পানির জন্য 2টি স্থাপনা করা হলেও বর্তমানে তা অকেজো। বৃষ্টির পানি ধরে খাওয়ার জন্য করে দিয়েছিল, দেওয়ার পর থেকে আপনার 1 বছর চলেছিল, তারপর থেকে আর নষ্ট হয়ে গেছে। 400 ফিটের নিচে ডিপ টিউবওয়েল স্থাপন করে এদেরকে পানির ব্যবস্থা করতে হবে, সুপেয় পানি। আর্সেনিক মুক্ত পানির ব্যবস্থা করার বিকল্প এই এলাকায় নাই। সরকারকে এই উদ্যোগটা নিতে হবে, সরকারকে। এ অঞ্চলে শতকরা 16% টিউবওয়েলে অতিমাত্রার আর্সেনিক আছে। তাই জনস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে বিশুদ্ধ পানি সরবরাহের কথা জানান এই কর্মকর্তা। জনস্বাস্থ্য কৌশল অধিদপ্তর থেকে 2টি গভীর নলকূপের মাধ্যমে 7.5 কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে 320টা পরিবারকে পানি কানেকশন সংযোগ প্রদান করা হয়েছে। 20 বছরে এ অঞ্চলে আর্সেনিকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 150 জনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশে এবার একটা বিরতি নিচ্ছি। কুষ্টিয়ায় বজ্রপাতে 5 জনের মৃত্যু হয়েছে। দুপুরে মিরপুর উপজেলার আতিগ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে হঠাৎ বৃষ্টি শুরুর পর মশাতলা এলাকা সকালে রূপগঞ্জ থেকে অটোরিকশায় গাজীপুরে যাচ্ছিলেন তারা। নারায়ণকুল এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলে নিহত হন 2 জন। আহত 4 জনকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জে ভাতাপ্রাপ্ত 5 শতাধিক মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন মুক্তিযোদ্ধারা। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেন তারা। স্মারকলিপিতে নতুন করে যাচাই বাছাই দুর্নীতি করার জন্য বাছাই কমিটির নেতৃবৃন্দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। এছাড়াও
বাছাই কমিটির সদস্য সচিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণও দাবি করেন আন্দোলনকারীরা। বেনাপোল ও হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানির কাজ পুরো দমে শুরু হয়েছে। ঈদ উপলক্ষে 4 দিন বন্ধ ছিল সব কার্যক্রম। বৃহস্পতিবার থেকে চালু হলেও বন্দর ছিল ফাঁকা। তবে এ সময় বেনাপোল দিয়ে যাত্রী যাতায়াত ছিল স্বাভাবিক। চাপ বাড়ায় বেনাপোল কলকাতা সড়কে যান ও পণ্য জট তৈরি হয়েছে। রাজস্ব কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকে 3 শতাধিক ট্রাক বেনাপোল পেট্রাপোল বন্দরে ঢুকেছে। ঈদের দীর্ঘ ছুটি শেষে ভারত থেকে ফিরতে শুরু করেছেন পাসপোর্টধারী যাত্রীরা। তবে টিকিট সংকটের কারণে চরম দুর্ভোগে পড়ছেন তারা। পরিবহন কাউন্টারগুলোতে ধর্ণা দিয়েও পাচ্ছেন না টিকিট। ফলে আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোলে ঈদ আনন্দ মাটি হতে বসেছে ভারত থেকে ফেরা পাসপোর্টধারীদের। 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত কোনো পরিবহনেরই টিকিট নেই বলে জানান বাস কাউন্টার কর্তৃপক্ষ। ঈদের আগেই দূরপাল্লার পরিবহনগুলোর সব টিকিট বিক্রি হয়ে গেছে বলেও জানান তারা। ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী ভারতে যায়, তারা ফিরতে শুরু করায় বেনাপোল থেকে ঢাকা ও চট্টগ্রামগামী পরিবহনের টিকিটের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। আগামী 7 জুলাইয়ের পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে কাউন্টার কর্তৃপক্ষ। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের জন্য ইউনেস্কোর কাছে সুপারিশ করার ঘোষণা দিয়েছে কয়েকটি সংগঠন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে নেতারা জানান, সুন্দরবন রক্ষার স্বার্থে অব্যাহত থাকবে আন্দোলন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সহ সভাপতি রাশেদা কে চৌধুরী ইউনেস্কোর সভায় যদি সুন্দরবন বিরোধী ভুল সিদ্ধান্ত দেয়া হয় তবে তা দুঃখজনক। রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে সরকারকে ফিরে আসার আহ্বান জানান তিনি। রামপাল নিয়ে বিভিন্ন সংগঠনের বিরোধিতার মুখেও সরকারের একগুঁয়েমি আচরণের সমালোচনা করেন বক্তারা। জয়পুরহাটের 5 বিবিতে 11টি সেতুর কাজ শেষ না হওয়ায় জেলা শহরের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারছে না 80টি গ্রামের